ভিক্টোরিয়ান যুগ এই নামটা শুনলেই কেমন যেন একটা রক্ষণশীল সাদামাটার সময়ের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু সত্যি বলতে কি ১৮৩৭ থেকে ১৯০১ সাল পর্যন্ত এই সময়টা ছিল প্রচণ্ড রকম জটিল আর রোমাঞ্চকর। এটা এমন একটা যুগ ছিল যা আগাগোড়া ছিল গভীর আর পরস্পর বিরোধী সব পরিবর্তনে ভরা। চলুন আজ এই জটিল যুগের ভেতরের সেই বৈপরীত্যগুলোকেই একটু কাছ থেকে দেখা যাক। এই পুরো যুগটা যেন একটা বড় প্রশ্নের উপর দাঁড়িয়েছিল। এটা কি ছিল দারুণ সব সাফল্যের প্রগতির সময়, নাকি গভীর হতাশা আর উদ্বেগের? ব্যাপারটা হলো, ভিক্টোরিয়ানরা একদিকে তাদের অর্জন নিয়ে প্রচণ্ড গর্বিত ছিল, কিন্তু ঠিক সেই সময়েই তাদের মনের গভীরে কাজ করত এক ধরনের সংকট আর ভ্রাণ। এই স্লাইডটা দেখুন, পুরো যুগের মানসিকতাটা যেন এক ঝলকে পরিষ্কার হয়ে যায়। একদিকে শিল্প বিপ্লব, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সাম্রাজ্য, এগুলো থেকে আসছে একটা পাহাড় সমান আত্মবিশ্বাস। আর অন্যদিকে সেই প্রগতিরই ছায়া, শহরের ভয়াবহ দারিদ্র্য, বিজ্ঞানের নতুন সব আবিষ্কারের ফলে বিশ্বাসে চির ধরা আর সমাজে বাড়তে থাকা অস্থিরতা। একই মুদ্রার দুই পিঠের মতো। আচ্ছা, তাহলে চলুন প্রথমে সেই আত্মবিশ্বাসের দিকটা একটু ঘুরে দেখি। কোন কোন জিনিসগুলো ভিক্টোরিয়ানদের মধ্যে এতখানি আশাবাদ আর গর্ব তৈরি করেছিল? কিভাবেই বা ব্রিটেন হয়ে উঠেছিল এক বিশ্বশক্তি? এই যুগের একদম মূলে ছিল শিল্প বিপ্লব। এটা ছিল সেই ইঞ্জিন যা পুরো দেশকে বদলে দিচ্ছিল। এর ফলে শুধু যে প্রচুর সম্পদ তৈরি হচ্ছিল তাই নয়, জন্ম নিচ্ছিল একটা শক্তিশালী নতুন মধ্যবিত্ত শ্রেণী। আর ১৮৫১ সালের গ্রেট এক্সিবিশন, ওটা ছিল গোটা পৃথিবীকে নিজেদের শক্তি দেখানোর একটা বিশাল আয়োজন, তাদের আত্মবিশ্বাসের চূড়ান্ত প্রতীক। ভাবা যায়, শুধু শিল্পেই নয়, ১৯০১ সাল নাগাদ ব্রিটিশদের শাসন ছিল পৃথিবীর প্রায় ১/৪ জুড়ে। আর এই বিশাল সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে একটা ধারণাও তৈরি করা হয়েছিল, হোয়াইট ম্যানস বার্ডেন বা শ্বেতাঙ্গদের বোঝা। দেখানো হতো যে পিছিয়ে থাকা জাতিগুলোকে সভ্য করে তোলা তাদের নৈতিক দায়িত্ব, যদিও এর আড়ালে আসল উদ্দেশ্যটা ছিল অর্থনৈতিক আর রাজনৈতিক। শুধু সাম্রাজ্য বা অর্থনীতি নয়, দেশের ভেতরেও পরিবর্তন আসছিল। ধীরে ধীরে হলেও রাজনৈতিক সংস্কার হচ্ছিল। দেখুন, ১৮৩২, ১৮৬৭ আর ১৮৮৪ সালের আইনগুলো ধাপে ধাপে আরও বেশি সাধারণ পুরুষকে ভোটের অধিকার দিয়েছিল। এর মানে হল সমাজের মধ্যে প্রগতির একটা ধারণা কাজ করছিল, আর দেশটা একটু একটু করে গণতন্ত্রের দিকে এগোচ্ছিল। কিন্তু এই সব চোখ ধাঁধানোর সাফল্যের একটা মূল্যও দিতে হচ্ছিল, আর সেই দামটা ছিল বেশ চড়া। এই দ্রুতগতির প্রগতির আড়ালেই লুকিয়েছিল এক গভীর অন্ধকার দিক, যা জন্ম দিচ্ছিল ভয়াবহ সব সামাজিক আর মানসিক সংকটের। তখনকার সময়ের বুদ্ধিজীবীরা একটা প্রশ্ন নিয়ে খুব চিন্তিত ছিলেন, যাকে বলা হতো কন্ডিশন অফ ইংল্যান্ড প্রশ্ন। মানে, শিল্পায়নের ফলে দেশের কি হাল হয়েছে। শহরগুলো হয়ে উঠছিল নোংরা, অস্বাস্থ্যকর বস্তি, কারখানায় চলছিল লাগামহীন শোষণ, আর ধনী গরিবের মধ্যে তৈরি হচ্ছিল এক আকাশ-পাতাল ব্যবধান। সমস্যাটা শুধু বাইরে ছিল না, মানুষের মনের ভেতরেও একটা ঝড় চলছিল। এটাকে বলা হয় ক্রাইসিস অফ ফেইথ বা বিশ্বাসের সংকট। একদিকে যন্ত্রসমাজকে বদলে দিচ্ছিল, আর অন্যদিকে নতুন নতুন বৈজ্ঞানিক চিন্তাভাবনা বহু পুরনো ধর্মীয় বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দিচ্ছিল। দেখুন কিভাবে একের পর এক আঘাতে তাদের বিশ্বাস নড়ে যাচ্ছিল। ভূতত্ত্ব বা জিওলজি প্রমাণ করল যে বাইবেলে বলা সময়ের চেয়ে পৃথিবীর বয়স অনেক বেশি। ধর্মগ্রন্থের ঐতিহাসিক সমালোচনা এর আক্ষরিক সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিল। আর সবচেয়ে বড় ধাক্কাটা এলো ১৮৫৯ সালে ডারউইনের বিবর্তনবাদ থেকে। তার তত্ত্ব বলছিল এই পৃথিবী কোনো ঐশ্বরিক পরিকল্পনায় চলে না, বরং এটা টিকে থাকার এক নিষ্ঠুর সংগ্রামের ক্ষেত্র। তো এত সব পরিবর্তনের মুখে ভিক্টোরিয়ানরা কি করছিল? তারা কিন্তু চুপ করে বসেছিল না। তাদের শিল্প, সাহিত্য আর চিন্তার জগৎ হয়ে উঠেছিল এই সব দ্বন্দ্ব আর সংকটের বিরুদ্ধে এক শক্তিশালী জবাব। এই সময়ে তাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছিল উপন্যাস। চার্লস ডিকেন্স, এলিজাবেথ গ্যাস্কেলের মতো লেখকরা তাদের লেখার মাধ্যমে সমাজের অন্ধকার দিকগুলো, যেমন শহরের দারিদ্র্য বা কারখানা শ্রমিকদের কষ্টকে মানুষের সামনে তুলে ধরেছিলেন। তাদের উপন্যাসগুলো হয়ে উঠেছিল সমাজের এক নিখুঁত আয়না। শুধু লেখকরাই নন, এগিয়ে এসেছিলেন কিছু চিন্তাবিদ, যাদের বলা হতো সেজেস বা ঋষি। ভাবা যেতে পারে তারা ছিলেন যেন সমাজের ডাক্তার। তারা সমাজের রোগ নির্ণয় করছিলেন। যেমন কার্লাইল বলছিলেন বস্তুবাদী সমস্যা, রাস্কিন বলছিলেন লাগামহীন পুঁজিবাদী সব নষ্টের গোড়া, আর আর্নল্ডের মতে সমস্যাটা ছিল সংস্কৃতিহীনতা।
আর প্রত্যেকেই এর থেকে বেরোনোর জন্য নিজেদের মতো করে সমাধান দেওয়ার চেষ্টা করছিলেন। এবার আসা যাক নারীদের কথায়। এখানেও সেই একই বৈপরীত্য। একদিকে সমাজের চোখে আদর্শ নারী হলেন গৃহের লক্ষ্মী, যিনি ঘরের কাজ করবেন, ধার্মিক হবেন আর নিজেকে বিলিয়ে দেবেন। কিন্তু যুগের শেষের দিকে এর বিরুদ্ধেই একটা বিদ্রোহ দেখা গেল। জন্ম নিল নব্য নারী বা নিউ ওম্যান, যিনি শিক্ষিত, স্বাধীনচেতা এবং নিজের সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিয়ে সোচ্চার। ১৯ শতকের শেষ দশকগুলোতে এসে ভিক্টোরিয়ান যুগের সেই আত্মবিশ্বাসের সূর্যটা যেন ডুবতে শুরু করল। এই সময়টাকে ফরাসি ভাষায় বলা হয় ফিন ডে সিয়েকলে, মানে শতাব্দীর শেষ। সেই পুরনো উদ্দীপনার বদলে বাতাসে ভাসছিল এক ধরনের ক্লান্তি, হতাশা আর বিদ্রোহের সুর। এই নতুন সময়ের একটা মূল মন্ত্র ছিল আর্ট ফর আর্টস সেক, বা শিল্পের জন্য শিল্প। এই ভাবনার ভুল কথা হল শিল্পের কাজ শুধু সৌন্দর্য তৈরি করা, কোনো নৈতিকতার পাঠ দেওয়া নয়। এটা ছিল শিল্পের মাধ্যমে ভালো মন্দের শিক্ষা দেওয়ার যে চিরাচরিত ভিক্টোরিয়ান রীতি, তার বিরুদ্ধে একটা সরাসরি চ্যালেঞ্জ। আর এই নতুন বিদ্রোহী চেতনার সবচেয়ে বড় মুখ যদি কাউকে বলতে হয়, তিনি হলেন অস্কার ওয়াইল্ড। তিনি তার লেখা আর জীবনযাপন দুটো দিয়েই ভিক্টোরিয়ান যুগের গুরুগম্ভীর নৈতিকতাকে একরকম ব্যঙ্গ করেছিলেন। তিনি সৌন্দর্য, বুদ্ধি আর নতুনত্বের জয়গান গেয়েছেন, যা ছিল পুরনো ব্যবস্থার অবসানের এক স্পষ্ট ইঙ্গিত। শেষটা যেন ঘনিয়ে এলো কয়েকটি বড় ঘটনার মাধ্যমে। 1895 সালে অস্কার ওয়াইল্ডের বিচার দেখিয়ে দিল পুরনো মূল্যবোধের সাথে নতুন চিন্তার সংঘাতটা কতটা তীব্র। 1899 সালে বোয়ার যুদ্ধ ব্রিটিশ সাম্রাজ্যের অজেয় ভাবমূর্তিতে একটা বড় ধাক্কা দিল। আর সবশেষে 1901 সালে রানী ভিক্টোরিয়া মৃত্যু যেন আনুষ্ঠানিকভাবে সেই দীর্ঘ যুগটার ওপর যবনিকা টেনে দিল। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, ভিক্টোরিয়ান যুগ আসলে কোনো সরল সময় ছিল না। এটা ছিল একদিকে প্রযুক্তি আর প্রগতি, আর অন্যদিকে ঐতিহ্য আর উদ্বেগ। এই দুই বিপরীতমুখী স্রোতের মধ্যে এক অবিরাম টানাপড়েনের গল্প। ভিক্টোরিয়ানরা ছিল প্রথম প্রজন্ম, যাদেরকে এমন মাথা ঘুরিয়ে দেওয়া পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হয়েছিল। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তারা কি শেষ প্রজন্ম ছিল, নাকি আমরাও আজ একই রকম দিশেহারা পরিবর্তনের মুখোমুখি? ভাবনার বিষয়, তাই না?